আমি তোমার চ্যানেলে আরো বড় কথা বলি, এখন অবধি যা বলিনি, হিজ কমিউনাল। প্রেস কনফারেন্স করে সেই ব্যক্তিকে সামনে নিয়ে এসে বসিয়ে বলবো, আপনি তো ভগবান হলেন শেষ 2 বছর 2021-এর পরবর্তী সময়তে। দুর্নীতি তো 2016 সালের, তাহলে 2021-এর আগের এই মামলাগুলোর অবস্থা কি ছিল, আর আপনার এজলা সেই মামলাগুলোর অবস্থা কি হতো? ননসেন্স বলে একটা শব্দ হয়, উনি কি নিজেকে তার সমর্থক শব্দ করতে চাইছেন কিনা আমার জানা নেই। আমরা পদত্যাগ করতাম। কারা পদত্যাগ করতে? আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করতাম। বিচারপতির জায়গা থেকে নিজেকে শুভেন্দুর জায়গায় নামিয়ে নিয়ে চলে আসে, তো তিনি এই কথাই বলবেন। জাজ হিসেবেও উনি ওনার কাজ শেষ অবধি করে গেলেন না। উনি বলেছিলেন দুর্নীতির মাথা খুঁজে বের করব, উনি তা করলেন না। তুমি মনে করছো উনি যে রাজনৈতিক দলে গেছে সে কাজ করবেন? যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ নিজে আজ অবধি ঠিক আর দেখে উঠতে পারলেন না, তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চর্চা করুন। সিপিআইএম এর ভবিষ্যৎ বুঝবার জন্য আমরা রাস্তায় আছি। জমিদারি শেষ, রাজনীতির ময়দানে আসুন, বুঝবেন পিচ কেমন বাউন্স আছে। চ্যালেঞ্জ রইল আগামী 10 থেকে 12 মাস, আমরাও দেখতে চাই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পদত্যাগকে ঘিরে হাইকোর্টে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং যে দলে তিনি যোগদান করেছেন এবং যে কথাগুলো বলেছেন, কিভাবে দেখছেন সাধারণ মানুষ, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়নদা, অভিজিৎ গাঙ্গুলির সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বলেছেন এবং বিজেপিতে যোগদান, পুরো বিষয়টা তুমি কিভাবে দেখছো? সময় হয়নি, দেখিনি। এটা তো মানে তুমি যদি বলো তাহলে দায়সারা কাজ রাজনৈতিক চরিত্র হিসাবে রাজনীতিবিদদের অন্তত দেখা উচিত। অথবা এটাও হতে পারে ওনাকে আমি রাজনৈতিক ক্যারেক্টার বলে মনেই করছি না। কেন মনে করছো না? মানে যে কথাগুলো বলছেন আদ্যপ্রান্ত রাজনৈতিক কথাবার্তা। ময়দানে নামুক, তারপর বুঝবো। না, সেটা যদি বামে যোগদান করতো তাহলে এই ভার্সানটা কি এরকম থাকতো? আমরা পদত্যাগ করতাম। কারা পদত্যাগ করতো? আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করতাম। আমি ব্যক্তিগতভাবে এমন অনেককে চিনি যারা প্রতিদিনের পার্টির কাজ করে, যারা সময় গণশক্তি বিক্রি করে, যারা বিল কুপন নিয়ে মানুষের কাছে পার্টির জন্য তহবিল সংগ্রহ করতে যায়, যারা পার্টির বিভিন্ন কর্মসূচিতে পার্টি মেম্বার হিসেবে অংশগ্রহণ করে। শোনো, তোমরা আমাদেরকে টিভি চ্যানেলে দেখো বলে ওটা তো সিপিআইএম পার্টির একজন সদস্যের কাজ নয়, একজন মেম্বারের কাজ নয়, ওটা আমাদের একটা এক্সট্রা কাজ। এটি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মতো। সিপিআইএমের আরও যা 5টা কাজ আমাদেরকে করতে হয় পার্টি প্লেনাম অনুযায়ী, এবং সে কাজ করতে গিয়ে আমরা যা বুঝি যে এই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম করা তা কতটা কষ্টের, তা এই মুহূর্তে অনেক ত্যাগ তিতিক্ষা না থাকলে সে কাজ করা যায় না। বিশেষত গ্রামের অভ্যন্তরে যারা তৃণমূলের ভয়ঙ্কর আক্রমণের সামনে দাঁড়িয়ে দল করছে, তারা তো আরও অবস্থায় রয়েছে, অথবা বিজেপির প্রলোভন, দাঙ্গা ইত্যাদি ইত্যাদির বাইরে। ফলত তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে সায়নদা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিপিআইএমে আসেননি বলে তুমি এটা বলছো, আমি বলছি আমি নিশ্চিত আমার সেই কথার সাথে অনেকে সহমত পোষণ করবেন। উনি যদি সিপিআইএমে আসতেন, মানে সিপিআইএম তো কোনোদিন ওরকম ঝান্ডা ধরিয়ে কাউকে দলবদল করিয়ে কাউকে পদ পাইয়ে দেয়নি। আর আমি ব্যক্তিগতভাবে আমরা যখন পার্টি মেম্বার হই, মানে ওই এজি সিএম পিএম করে আমাদের যা প্রসিডিওর নিয়ম তা মেনে আমি যখন পার্টি মেম্বার হই, তখন আমার বয়স সম্ভবত 20, খুব ভুল না করলে 19 বা 20 এরকম হবে। 2013 সালে, 13 বা 14 সালে, ওই সময়তে আমি যতদূর আমার মনে পড়ছে। ফলত কমিউনিস্ট পার্টি তার বিভিন্ন ক্লাস ইত্যাদির মাধ্যমে বিভিন্ন পার্টি ক্লাসের মাধ্যমে আমরা শিখেছি কমিউনিস্ট পার্টি কী, কমিউনিস্ট পার্টি কেন, কমিউনিস্ট পার্টির সদস্য কীভাবে হতে হয়। তা আমি যদি দেখতাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে কাজ করছেন, তো আমার মতো অনেকেই যারা মনে করেন যে সিপিআইএম এখনও তার স্ট্যান্ডে অবিচল রয়েছে। সিপিআইএম ইজ দ্য অনলি লেফট পার্টি ইভেন যারা তাদের স্ট্যান্ডে এই প্রতিকূল সময়ের মধ্যে ওই নির্বাচনী বন্ড, যে সব দল টাকা নিয়েছে, কংগ্রেস বিরোধিতা করেছে, কংগ্রেস টাকাও নিয়েছে, আজকে বলবার সময় এসছে, বলতে হবে মুখ ফুটে। রাহুল গান্ধী বিরোধিতা করেছেন, কিন্তু রাহুল গান্ধী টাকাও নিয়েছেন, কম হলেও নিয়েছেন। সিপিআইএম ইজ দ্য অনলি লেফট পার্টি যারা এই কাজ তো করেনি, এবং আমি বিশ্বাস করেছি এই জায়গাতেই যে সিপিআইএম এই কাজ করবেও না। সিপিআইএম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সিপিআইএম যেটা করতে পারতো, হয়তো বলতে পারতো, যেমন আমি তোমাকে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির নাম আমি তোমাকে বলতে পারি, ইজ অ্যান অ্যাক্টিভিস্ট নাও। সেফ ডেমোক্রেসির ছাতার তলায় উনি গোটা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন সময়তে যা মানুষের অধিকারের ওপর আক্রমণ নেমে এসছে, সিন্স সুদীপ্ত গুপ্তর সময়তে উনি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন সম্ভবত, খুব ভুল না করলে। তার পরবর্তী ক্ষেত্রে যতগুলো মানবাধিকারের ওপর আক্রমণ হয়েছেন, উনি তো ছুটে গেছেন, উনি তো সেফ ডেমোক্রেসি করে ছুটে গেছেন, ওনাকে তো কোনো পতাকা ধরে ছুটতে হয়নি। সিপিআইএম তাই বলতো, আমার বিশ্বাস, আমরা পার্টিকে ভালোবাসি, আমরা যারা পার্টির কাজ করি, আমরা নিশ্চিত সিপিআইএম তাই বলতো যে বি অ্যান অ্যাক্টিভিস্ট, আপনি অ্যাক্টিভিস্ট হন।
মোহাম্মদ সেলিমও আমার ইন্টারভিউতে এটাই বলেছেন যে নাগরিক সমাজের সদস্য। আমি এখনও তোমার ইন্টারভিউ দেখিনি, আমি তোমার ইন্টারভিউ না দেখে আমি তোমাকে বলছি সিপিআইএমের মোডাস অপারেন্ডি, দ্য ওয়ে সিপিআইএম প্রসিড, সিপিআইএম যেভাবে টেকনিক্যালি এগোয়, সেখানে দাঁড়িয়ে এটা সম্ভব নয় যে তুমি যে যত বড় যাই হোক তুমি আসবে, তোমাকে আমি একটা দল পরিবর্তন করে ঝান্ডা হাতে গুঁজে দিয়ে বলবো তুমি অমুক জায়গার প্রার্থী। এটা সিপিআইএম হতে পারে না। সিপিআইএম সমাজের গণ্যমান্য মানুষজনদেরকে সংসদীয় রাজনীতিতে বিভিন্ন সময়তে প্রার্থী করেছে, তাদেরকে জিতিয়ে লোকসভা, রাজ্যসভা বা বিধানসভায় পাঠিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তোমাকে আমি সিপিআইএমের পার্টি মেম্বার করে দিয়ে তুমি বিশাল বড় সিপিআইএমের নেতা হতে গেলে। ও হবার জন্য প্রচুর দিন পড়ে থাকতে হয় শিবম, অত সোজা সব কিছু নয়। প্রথম কথা হলো সাধারণ মানুষ ভাবতেই পারেন আঙুর ফল টক, যদি বাম ছাড়তো এই ধরনের মুখ যার পিছনে এত মানুষের আবেগ, এবং এটা ঠিক দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকে লড়েছে। আমি তোমার চ্যানেলে আরও বড় কথা বলি, এখন অবধি যা বলিনি, হিজ কমিউনাল। কেন তোমার মনে হলো এটা? হিজ কমিউনাল কেন মনে হলো? আগামী দিনে যদি সময় সুযোগ থাকে, যাদের সামনেই ঘটনা ঘটেছে, যার সাথেই ঘটনা ঘটেছে, খোলা এজলাসে উনি যা মন্তব্য করেছিলেন, শুধু বিভিন্ন সময়তে মিডিয়া এমন ভগবান তাকে বানিয়েছে। এবং এটাও ঠিক যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে আকাশ সমান দুর্নীতি, মানে পাহাড় সমান দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে ইতিবাচক রায় আসছিল, সেই জন্য সেই সময়তে বললো সেগুলো ডিসরাপ্টেড হতো। আমি তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে বলছি হি ইজ কমিউনাল। এবং আমি তোমাকে যেদিনের ঘটনার কথা বলছি সেটাই শেষ 2-3 মাসের ঘটনা নয়, খুব ভুল না করলে বছর খানেক আগের ঘটনা বা 10 মাস থেকে 12 মাস আগের ঘটনা। সময় সুযোগ যদি আসেন, সেই ব্যক্তি যদি রাজি হন যে হ্যাঁ আমি ক্যামেরার সামনে মুখ ফুটে বলবো আমার সাথে সেই দিনকে কোর্টে কী হয়েছিল, আমার ধর্মীয় রিলিজিয়াস সেন্টিমেন্টে উনি কীভাবে আঘাত করেছিলেন, ধর্মীয় কি বলবো তোমাকে, মানে ধর্মের দিক থেকে উনি কীভাবে আঘাত এনেছিলেন, সেই ব্যক্তি যদি রাজি হয়, আমি নিশ্চয়ই প্রেস কনফারেন্স করে, দায়িত্ব নিয়ে আমি তোমাকে বলছি, প্রেস কনফারেন্স করে সেই ব্যক্তিকে সামনে নিয়ে এসে বসিয়ে বলবো। চুপ থাকার মানে এই নয় যে একজন ব্যক্তি ভগবান। লড়াই কে করেছিল শিবম? গোটা হাইকোর্টে, আমি তোমাকে বলছি কটা বাজে এখন তো ব্রেক আওয়ার, গোটা হাইকোর্টে এই মুহূর্তে যতজন সিটিং জাজ রয়েছেন, যারা অর্ডার পাস করছেন, একটা মামলাও ভাই তার করে হেঁটে যায়নি। কোনো না কোনো উকিল, সে সিপিআইএম হতে পারে, সে উকিল শুধু উকিল, আইনজীবী হতে পারেন, তার পেছনে কোনো রাজনৈতিক রং না থাকতে পারে, সেই আইনজীবীর পিছনে তৃণমূলের রং থাকতে পারে, বিজেপির রং থাকতে পারে, সিপিআইএমের রং থাকতে পারে। সেই আইনজীবী সেই মামলা পড়েছেন, সেই মামলা লিখেছেন, সেই মামলায় কেস ল খুঁজেছেন, সেই মামলাতে গিয়ে আর্গুমেন্ট করেছেন। প্রশ্ন করো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, উনি তো আর এখন বিচারপতি নন, উনি আর ইমিউন নন, জমিদারি শেষ। প্রশ্ন করো, আপনি তো ভগবান হলেন শেষ 2 বছর, 2021-এর পরবর্তী সময়তে। দুর্নীতি তো 2016 সালের, তাহলে 2021-এর আগের এই মামলাগুলোর অবস্থা কী ছিল, আর আপনার এজলা সেই মামলাগুলোর অবস্থা কী হতো? আমি তোমাকে স্পেসিফিক করে দিলাম, এই প্রশ্নটা করো। এর সাথে এই প্রশ্নও করো, আপনি তো এসএসসির আইনজীবী ছিলেন তৃণমূলের আমলে, 2011 থেকে 2016 টিল দ্য ডেট হি বিকাম আ জাজ। উনি এসএসসি পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী ছিলেন। বামফ্রন্ট সরকারের খুব ভুল না করলে, আমি ভুল হতে পারি এই জায়গাটাতে, আমি যেটা দেখেছিলাম আমি সেই অর্থে বলছি, প্রাইমারির কাউন্সিল ছিলেন সম্ভবত সেই সময়তে বামফ্রন্ট সরকারের আমলে। আপনি সব দল থেকে সব মোটামুটি নিয়ে টিয়ে গিয়ে এখন আপনার মনে হলো যে দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বিজেপি? উনি নারদা তদন্তকেও ষড়যন্ত্র বলেছেন পরিষ্কারভাবে। স্বাভাবিক, কেউ যদি মনে করেন শুভেন্দু অধিকারী আমার আইডেল, কেউ যদি বিচারপতির জায়গা থেকে নিজেকে শুভেন্দুর জায়গায় নামিয়ে নিয়ে চলে আসে, তা তিনি এই কথাই বলবেন, এতে অস্বস্তির কোনো জায়গা নেই। এবং ভবিষ্যতে উনি দিলীপ ঘোষ মার্কা কথাবার্তাও বলবেন, উনি যদি বিপ্লব দেব মার্কা কথাবার্তা বলেন, আমি তাতেও অবাক হব না। কিন্তু আমি তোমাকে তোমার ইন্টারভিউর মাধ্যমে বলে রাখছি, উনি একজন ব্যর্থ প্রশাসক ছিলেন, বিডিও ছিলেন, রিজাইন করে চলে এসেছিলেন। উনি আইনজীবী হিসেবে কি করেছেন না করেছেন সেটা বলবার মতো ধৃষ্টতা আমার হয়নি। সিনিয়র আইনজীবীদের কাছে তুমি জিজ্ঞেস করলে তার ওপিনিয়ন পেতে পারো, আমি বলবো না। জাজ হিসেবেও উনি ওনার কাজ শেষ অবধি করে গেলেন না। উনি বলেছিলেন দুর্নীতির মাথা খুঁজে বের করব, দুর্নীতির শিকড় অবধি গেছে, তার শিকড় উপড়ে ফেলবো, উনি তা করলেন না। তুমি মনে করছো উনি যে রাজনৈতিক দলে গেছে, সে রাজনৈতিক দলে হোক বা সে রাজনৈতিক দলের টিকিট পাক হোক বা তার টিকিটে জিতে এমপি হোক বা হোয়াট এভার, উনি সে কাজ করবেন? আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি,
কখনো এ বিষয়ে কথা হয়নি, তার কারণ একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ভাই লড়াই চলছিল। এ কথা যদি আমি তখন বলতাম তখন ডিসরাপশন তৈরি হতো। আমি তোমাকে যে কথাগুলো বললাম তুমি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করো, মানুষের জন্য কাজ করতে চান, তার জন্য আপনি বিডিও ছিলেন, আপনি রিজাইন করলেন কারণ আপনার মনে হয়েছিল প্রশাসন ঠিক নেই। আপনি আইনজীবী হলেন, আইনজীবী হয়ে আপনি বামফ্রন্টের সময়তে কাউন্সিলের হয়ে লড়লেন, প্রাইমারি বোর্ডের হয়ে কাউন্সিল। তার পরবর্তী সময়তে তৃণমূলের আমলে আপনি এসএসসির হয়ে আইনজীবী। তার পরবর্তী সময়তে আপনি জাজ। 2016 থেকে 2021 সাল যে মামলা নড়ল না, চলল না, কিছু বামপন্থী আইনজীবীর নিজের ক্রেডিবিলিটির জন্য যারা কাগজপত্র ভেতর থেকে জোগাড় জান্তি করে নিয়ে এসে এই গোটা মামলার মোড় ঘুরিয়ে দিল, আজকে আপনি ভগবান হয়ে গেলেন নিজে নিজে। মামলা কি হেঁটে হেঁটে যা আদালত অবধি গেছে? আইনজীবী সওয়াল করেছেন, যে কোনো আইনজীবী সওয়াল করেছেন। আমি শুধু এও বলবো না যে শুধু বামপন্থী আইনজীবীরা, বামপন্থী আইনজীবীদের সংখ্যা বেশি ছিল, অন্যান্য আইনজীবীরাও এই লড়াই করেছেন যাদের পেছনে কোনো রাজনৈতিক রং নেই। কিন্তু আমরা এটাও জানি মিডিয়া বামপন্থী আইনজীবীদেরকে ভগবান দেখাবে না, তার কারণ তার একটা অন্য রকমের বোঝাপড়ার জায়গা রয়েছে। তাই জন্য একজনকে, যে ফাঁকা স্পেস ছিল সেখানে একজনকে ভগবান হিসেবে প্রজেক্ট করা হয়েছে। উনি বলেছেন যে বামপন্থীরা ধর্মচর্চা করেন না, তাই সিপিএমে যাননি, একদম নিট অ্যান্ড ক্লিন যুক্তি। এবং আরেকটি চ্যানেল উনি বলেছেন সিপিএমের ভবিষ্যৎ, সে অর্থে সিপিএমেরাই অত দেখতে পান না, খুশি নন, বামপন্থীরাও দেখতে। যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ নিজে আজ অবধি ঠিক আর দেখে উঠতে পারলেন না, তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চর্চা করুন। সিপিআইএমের ভবিষ্যৎ বোঝবার জন্য আমরা রাস্তায় আছি। যিনি বিডিও হিসেবে নিজের ভবিষ্যৎ দেখতে পারলেন না, আইনজীবী হিসেবে কি করলেন না করলেন আমি আগেই বলেছি, বলবো না। আইনজীবী হিসেবে তৃণমূলের সরকারের এসএসসির কাউন্সিল হয়ে আপনি কাজ করলেন, জাজ হয়ে অর্ধেক কাজ করে অর্ধেক কাজ ছেড়ে দিয়ে চলে গেলেন, আর আপনি এখন সিপিআইএমকে জ্ঞান দিচ্ছেন সিপিআইএমের ভবিষ্যতে কিছু হবে না। যেখানে সেখানে আমাদের লোকজন দাঁড়িয়ে জিজ্ঞেস করবে যে আপনি বলেছিলেন টেট দুর্নীতি এই পশ্চিমবাংলার সবচাইতে বড় দুর্নীতি। সেই দুর্নীতি ক্যামেরার সামনে যিনি স্বীকার করেছিলেন তার নাম বিশ্বজিৎ কুণ্ডু। বিশ্বজিৎ কুণ্ডু বিজেপির নেতা, কালনায় টিকিটে, বিজেপির টিকিটে অ্যাসেম্বলি ইলেকশনে লড়েছেন। এখন টেটের যিনি বিচারপতি ছিলেন আর টেটে যে চুরি করেছে, দুজনে মিলে একই স্টেজে বসে থাকবে। গল্পবাজি ভাই কম দিতে বলো। এখন আর উনি বিচারপতির চেয়ারে নেই যে উনি ওনার গলা তুলে কেউ কথা বলবে 1 লাখ টাকা কস্ট চাপিয়ে দেবে বা উকিলকে ধরে নিয়ে গিয়ে বলবে যাও জেলের মধ্যে পুরে দাও, জমিদারি শেষ। রাজনীতির ময়দানে আসুন, বুঝবেন পিচ কেমন বাউন্স আছে। অবশ্যই পরিষ্কারভাবে বাউন্সার বল ধেয়ে আসছে। তো অন্তত ইন্টারভিউ থেকে আমি বুঝতে পারলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কীভাবে এই বাউন্সার সামলান, নিঃসন্দেহে দেখব। কিন্তু সায়ন যে দাবিটা করলেন যে উনি কমিউনাল, যদি বামেতে আসতো সায়ন পদত্যাগ করতো পার্টি থেকে, এর থেকে বড় বিস্ফোরক কথাবার্তা আমি সাম্প্রতিককালে হয়তো কোনো রাজনৈতিক চরিত্রের মুখে শুনিনি। এবং আমি তোমাকে শিবম, বিষয়টা এমন নয় যে এটা বললে খুব হাইলাইটেড হব, বিষয়টা এমন না। বিষয়টা এই জন্য আমি তোমাকে বলছি, কারণ তুমি একটা কথা খালি ভেবে দেখো, তুমি একটা বিচার ব্যবস্থার মন্দিরে তুমি দাঁড়িয়ে আছো, মন্দির বলবো না, একটা বিচার ব্যবস্থার জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো। একজন বিচারপতি তিনি বিজেপিতে যোগদান করছেন, তিনি বলছেন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছি, বিজেপিও আমাকে অ্যাপ্রোচ করেছেন। সেই বিচারপতি তার অর্ডারে লিখছেন এই কলকাতা হাইকোর্টেরই আরেকজন বিচারপতিকে ডেকে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক কেরিয়ার রয়েছে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশি কিছু বলবেন না। 1, 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শোনবার সময়তে আপনি লাইভ স্ট্রিমিং অফ করে দেবেন। সেই বিচারপতি নাকি প্রধান বিচারপতিকে গোটা ঘটনাটা লিখে পাঠিয়েছে। আমি এবার তোমার কাছে একটা প্রশ্ন তোমার মাধ্যমে গোটা রাজ্যের মানুষের সামনে রাখছি। একজন বিচারপতি তার বিজেপির সাথে যে যোগাযোগ ছিল তা প্রকাশ্যে চলে আসলো, তার কথা অনুযায়ী আরও 2-3 জন বিচারপতি তৃণমূলের সাথে যোগাযোগ রয়েছে, যে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে যাতে না আঁচ পড়ে। তুমি এবার আমাকে বলো রাজ্যের মানুষ যাবে কোথায়? এটা নোংরা আক্রমণ নয় বিচার ব্যবস্থার ওপরে, রাজনীতির নোংরা আক্রমণ নয়, বলবো না কেন? আমি তোমাকে বলছি উনি যদি সিপিআইএমের ধাড়বার মারাতেন আমরা বেরিয়ে যেতাম, কারণ গণতন্ত্র সংবিধান রক্ষার জন্য এতদিন আমরা লড়াই করেছি। রঞ্জন গগৈ যেদিনকে তার টার্ম শেষ হয়েছে 2 দিনের মধ্যে রাজ্যসভায় গেছে, তার বিরুদ্ধে আমরা বলেছি, এবং আমি বিশ্বাস করি আমি যে রাজনৈতিক দল থেকে বিলং করি তারা শূন্য হয়ে যেতে পারে, কিন্তু বিচারপতি তিনি স্টেপ ডাউন করে চলে আসছেন আর তারপরের দিন ড্যাং ড্যাং করে কাঁধে একটা পতাকা নিয়ে ঘুরে বেড়াবেন আর তাকে একটা টিকিট দিয়ে দেওয়া হবে, এদিক ওদিক থেকে সে জিতবেন, বাতেলাবাজি করবেন। দলটা সিপিআইএম নয়, কথাটা খুব স্পষ্ট।
কথাটা খুব পরিষ্কার। আমি এতদিন ধরে মিডিয়া কর্মীরা, মিডিয়া বন্ধুরা, আমি জানি অনেকে ডিজিটাল মিডিয়াতে চোখ রাখেন, যে সমস্ত মিডিয়ার বন্ধুরা যারা এতদিন ধরে ভগবান হিসেবে পোট্রে করেছিলেন, তারা একটিবারের জন্য জিজ্ঞাসা করবেন যে উনি একজন বিচারপতি, উনি এখন প্রাক্তন বিচারপতি, একজন প্রাক্তন বিচারপতি হয়ে তিনি বলছেন নারদা কাণ্ড, নারদা স্টিং অপারেশন বা ঘুষকাণ্ড গোটাটাই একটা কনস্পিরেসি, যার জন্য নাকি তৃণমূলের অনেক নেতারা ফেঁসে গেছেন। উনি বলছেন এই কথা, অথচ একটা সাংবিধানিক আদালত এই মামলায় সিবিআই ইনভেস্টিগেশনের রায় দিল। ননসেন্স বলে একটা শব্দ হয়, উনি কি নিজেকে তার সমর্থক শব্দ করতে চাইছেন কিনা আমার জানা নেই। ননসেন্স বলে একটা শব্দ হয়, উনি যদি নিজেকে ননসেন্স হিসেবে প্রমাণ করতে চান তাতে ভাই কারণ আমাদের কোনো দায় নেই। একটা আদালত সমস্ত কাগজপত্র সব কিছু খুঁটিয়ে দেখবার পরে নির্দেশ দিয়ে বলল যে আপনি এই ঘটনা সিবিআই তদন্ত করুন। সেই সিবিআই তদন্ত, তার সিএফএল রিপোর্ট সব কিছু বেরোনোর আগে আপনি একটা কনক্লুশন টেনে দিলেন শুভেন্দু অধিকারীর দলে গিয়ে যে গোটা নারদ স্টিং অপারেশন সেটা মিথ্যে ছিল। তাহলে আজকে তো তৃণমূল দাঁড়িয়ে বলবে এই মিথ্যে ঘটনার ওপর কেন্দ্র করে 2021 সালে নির্বাচনের ফলাফল বেরোনোর পরে কেন মদন মিত্র, কেন সুব্রত চট্টোপাধ্যায়, কেন ববি হাকিম, কেন শোভন চট্টোপাধ্যায়কে জেলের মধ্যে পুড়েছিল। ওনার এই সমস্ত অজ্ঞানতার জন্য, রাজনৈতিক অজ্ঞানতার জন্য আজকে তো তৃণমূল বেনিফিটেড হচ্ছে, আজকে তো তৃণমূল হাওয়ায় ভাসবে এই সমস্ত রায়ে পরে। উনি যা কথা বলছেন এ কথা বলবার পরে তো হাওয়ায় ভাসবেন, এই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে না? আজকে তো মার্চ মাস, 10 মাস ঘুরুক বুঝবো রাজনীতির ময়দানে কে কতটা দাঁড়িয়ে থাকতে পারলো। শোনো, তোমাকে একটা কথা বলি, দূর থেকে না রাজনীতিবিদদের জীবন দেখতে খুব ভালো লাগে, যারা রাজনীতির কর্মী। একটু হাত নাড়লে 10টা মানুষ হাত নাড়ে, এখন নতুন হয়েছে 10টা মানুষ দাঁড়িয়ে সেলফি তুলতে চায়। যখন রাজনৈতিক নেতা বক্তৃতা দেয় মঞ্চ থেকে তখন বাদবাকি মানুষ অনুপ্রাণিত হয়। কিন্তু রাজনীতির ময়দানের যে বাউন্সি পিচ আছে, তার জন্য যে ত্যাগ করতে হয়, তার জন্য যে ধৈর্য ধরে বসে থাকতে হয়, চ্যালেঞ্জ রইল আগামী 10 থেকে 12 মাস। আমরাও দেখতে চাই যে ব্যক্তি বিডিওর পথ ছেড়ে পালিয়ে এসেছিলেন, আইনজীবী হয়ে, তৃণমূলের সরকারের আইনজীবী হয়ে পরবর্তীকালে সেই এসএসসির বিরুদ্ধে বিচারপতি হিসেবে হাফ কাজ করে পালিয়ে গেলেন। আমরাও দেখতে চাই রাজনীতির ময়দানে উনি কতদিন টিকে থাকেন। পরিষ্কার চ্যালেঞ্জ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 10 মাস পর কী হবে সময় বলে দেবে। সময়ের থেকে বড় ইতিহাস রচনা হয়তো কেউই রচনা করেন না। ইতিহাসকে ধোঁকা দেবেন কারা, সাধারণ মানুষকে ভুল বোঝাবেন কারা, সময় কি তাদের ছেড়ে দেবে? প্রশ্ন আমার থাকলো। ধন্যবাদ।